ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমরা বেশ কিছু ইমেইল শুনলাম, এবার চলে যাবো একটা অডিও ক্লিপে, এবং এই অডিও ক্লিপটি শুনলে আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো সেটি আমার কাছে শেয়ার করেছেন ঢাকা থেকে সালমান ভাই। সালমান ভাইয়ের জীবনের এই অভিজ্ঞতাটি এতটাই শ্বাসরুদ্ধকর যে শোনার সময় হয়তোবা আপনার নিজেরও এই ঘটনাটা ফিল হতে পারে। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাব মূল ঘটনায়। আমি সালমান ভাইয়ের জবানিতেই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, তবে বর্ণনার সুবিধার্থে আমি ওনার কথাগুলো আমার ভাষাতেই সাজিয়ে বলছি। সালমান ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল 2016 সালে। স্থান ছিল আমাদের এই কোলাহলপূর্ণ ঢাকা শহর। সেই সময়ে ওনার বয়স ছিল বড়জোর 20 বছর। একটা টকবগে তরুণ, যার চোখে ছিল পৃথিবীকে জয় করার নানান স্বপ্ন। কিন্তু সেই বয়সে ওনার এবং ওনার পরিবারের উপর দিয়ে যে ঝড়টা বয়ে গেছিল তা বোঝার জন্য আমাদেরকে সময়ের কাঁটা একটু পেছনের দিকে ঘোরাতে হবে। কারণ পরবর্তীতে ওনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল তার শেকড় প্রথিত ছিল অনেক পুরাতন এক অতীতে। সালমান ভাই আমাকে বলেছিলেন, জ্ঞান হবার পর থেকেই উনি দেখতেন যে ওনারা পুরাতন ঢাকায় ওনার দাদা বাড়িতেই থাকতেন। আপনারা যারা পুরাতন ঢাকা চেনেন তারা নিশ্চয়ই জানেন সেখানকার পরিবেশটা কেমন হয়। সরু গলি, যেখানে সেখানে রিক্সা চলে, পাশ দিয়ে হেঁটে যাওয়ার জায়গা থাকে না, পুরাতন দালান কোঠা যার প্রতিটি ইটে লেগে থাকে শ্যাওলা বা ইতিহাসের গন্ধ। ওনাদের দাদা বাড়িটি ছিল ঠিক এমন। দেয়ালের প্লাস্টারগুলো খসে পড়া লাল ইট বেরিয়ে যাবার মতো। ছাদের কার্নিশে সবসময় এক ঝাঁক কবুতর বাকবাকুম করত। মহল্লার পরিবেশটা ছিল এমন যে সকালে ঘুম ভাঙতেই রাস্তার হকারদের ডাকে মাথা যেন গুলিয়ে যেত। কিন্তু এক অদ্ভুত মায়া ছিল সেই পরিবেশে। কিন্তু সেই মায়ার আড়ালে ছিল একটা চাপা কষ্ট। ওনাদের সেই বাড়িটা ছিল দুতলা। নিচতলায় দাদা দাদি থাকতেন আর ওপরের তলায় থাকতেন সালমান ভাইয়ের বাবা এবং ওনার বাকি দুই ভাই, অর্থাৎ সালমান ভাইয়ের দুই চাচা। একান্নবর্তী পরিবার। ভাই বোনদের মধ্যে সালমান ভাই সবার বড়, তারপর ওনার ছোট ভাই এবং সবার ছোট ওনার বোন। ওনার আব্বু ছিলেন একজন ডাক্তার। একটি সরকারি হাসপাতালে উনি কর্মরত ছিলেন। ডাক্তার মানুষ, তাই স্বভাবতই উনি ছিলেন অত্যন্ত নিয়মনিষ্ঠ। ওনার কাছে জীবনের সবকিছুর একটা নির্দিষ্ট ছক ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক শান্তি, ধৈর্য, এই তিনটি জিনিস ওনার কাছে ছিল ওনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে সালমান ভাইয়ের আম্মু ছিলেন একেবারেই ভিন্ন। উনি ছিলেন মাটির মতো নরম মনের মানুষ। সংসারের যাবতীয় ঝড়ঝামেলা আর কাজের ভিড়ে উনি নিজেকে ডুবিয়ে রাখতেন। দাদার বাড়িতে সবাই একসাথে থাকলেও সেই একসাথে থাকার মধ্যেও ভালোবাসার থেকে মানসিক চাপ আর টেনশনটাই যেন বেশি ছিল। সালমান ভাইয়ের দুই চাচা এবং ওনার চাচিরা সবার মেজাজ ছিল সম্পূর্ণ আলাদা। বিশেষ করে বড় চাচি ছিলেন বেশ কড়া মেজাজের। ওনার কথার ধার ছিল খুব বেশি। কথায় কথায় উনি সালমান ভাইয়ের আম্মুর সাথে খটমট বাঁধিয়ে দিতেন। কখনো রান্নায় লবণের পরিমাণ নিয়ে, কখনো ডাইনিং টেবিলে পানি পড়ার তুচ্ছ বিষয় নিয়ে। কিন্তু সালমান ভাইয়ের মনে হতো এগুলো কেবল ওপরের অজুহাত। আসল সমস্যাটা হয়তো বা অন্য কোথাও। যৌথ পরিবারে বা বড় ফ্যামিলিতে একটা সুপ্ত অহংকার বা শ্রেষ্ঠত্বের লড়াই কাজ করে। সেটা হয়তো বা ভেতরে ভেতরে বড় হচ্ছিল। সালমান ভাইয়ের আব্বু প্রায় হাসপাতাল থেকে ডিউটি করে ক্লান্তি হয়ে ফিরতেন। বাসায় ফিরে যখনই আম্মু থমথমে বা চোখের কোণে পানি দেখতেন, তখন উনি একদম চুপ হয়ে যেতেন। ডাক্তার মানুষ, সারাদিন রোগী দেখে কষ্ট করেছেন। দিন শেষে সালমান ভাইয়ের আম্মু অর্থাৎ নিজের স্ত্রীর চোখে পানি দেখার ক্ষমতা হয়তো ওনার ছিল না। সালমান ভাই অনেকবার রাতে লক্ষ্য করেছেন ওনার আব্বু রাতে খাবার শেষ করে উঠোনে একা একা এমন ভাবে বসে থাকে যেন কোনো বিশাল সিদ্ধান্তের ভার ওনার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। উনি হয়তো মনে মনে কোনো সমাধানের পথ খুঁজতেন। আম্মু মাঝে মাঝে লুকিয়ে কাঁদতেন যেন ছেলেমেয়েরা না দেখতে পারে। একদিন
একদিন রাতের বেলা সালমান ভাই আম্মুকে বলতে শুনলেন, সালমান, তোমার আব্বু আলাদা একটা বাসা নেওয়ার কথা ভাবছে। উনি আর এই রোজগার অশান্তি নিতে পারছেন না। সালমান ভাই তখন 18 বছরের তরুণ। ওনার জন্য এই খবরটা একই সাথে খুশির এবং অদ্ভুত অনুভূতির। যে বাড়ি থেকে ওনার জন্ম হয়েছিল, যে অলিগুলি সবকিছু ওনার পরিচিত, সেসব ছেড়ে যাওয়ার কথা ভাবলেই কেমন যেন লাগতো। কিন্তু একই সাথে মনে হতো হয়তো নতুন কোথাও গেলে ওনাদের মানসিক একটু শান্তি আসবে। কয়েক সপ্তাহ পরে ওনার আব্বু সত্যি সত্যি নতুন একটি বাসা বের করলেন খোঁজে। সালমান ভাইও ওনার বাবার সাথে গেলেন। মিরপুরের দিকে একটু ভেতরের সাইডে, মেইন রোড থেকে কিছুটা দূরে, যেখানে শহরের কোলাহল একটু কম, সেখানে একটা মহল্লায় ওনার আব্বু একটা বাড়ি পছন্দ করলেন। বাড়িটার লোকেশন খুব বেশি খারাপ ছিল না, বেশ শান্ত পরিবেশ এবং আশেপাশে গাছপালা ছিল, যা ঢাকার বুকে সচরাচর এখন দেখা যায় না। বাড়িটার বাহিরের দেয়ালে অনেক আগের করা পেইন্টে রোদে জ্বলে গিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। দেখলেই বোঝা যায় বহুদিন এটার কোনো যত্ন নেওয়া হয়নি। কিন্তু মেইন গেটটা ছিল বেশ মজবুত, লোহার তৈরি বিশাল একটা দরজা। ওপরে মরিচা পড়ার দাগ ছিল, বাট ইট ওয়াজ ভেরি স্ট্রং। বাসা পরিবর্তনের দিনটি ছিল প্রচন্ড ব্যস্ততার। সকাল থেকেই ওনাদের দম ফেলার কোনো সময় ছিল না। পুরাতন বাসা থেকে সব আসবাবপত্র, সুটকেস, আলমারি, মালামাল এবং অন্যান্য জিনিসপত্র ট্রাকে লোড করতেই দিন প্রায় অর্ধেক হয়ে গেল। এদিকে বাসার কাজ প্রায় তখন শেষ। সন্ধে না হতেই সব মালামাল প্রায় শিফট করা হয়ে গেল। সেদিন সালমান ভাইয়ের জীবনে প্রথমবার অনুভূত হলো যে এটা একটা বাসা যখন খালি হয়ে থাকে তখন সেটা দেখতে কতটা অদ্ভুত এবং ভুতুড়ে লাগে। দাদার বাড়িটা, যেটা সবসময় মানুষের কোলাহল এবং গলার স্বরে গমগম করত, সেটা শেষবার দেখার সময় হঠাৎ করেই কেমন যেন শ্মশানের মতো নিস্তব্ধ মনে হচ্ছিল ওনার। যেন বাড়ির দেয়ালগুলো ওনাদের নীরব বিদায় জানাচ্ছিল। নতুন বাসায় এসে উনি দেখলেন সবকিছু অগোছালো হয়ে পড়ে আছে। সবকিছুই, ফ্লোরে বড় বড় কার্টুন, চটের বস্তা, চারপায়ে খাট, রান্নাঘরের বাসন কোসন, এমনকি কাপড়ের গাঁটরি, সব ছড়িয়ে ছিটিয়ে। আম্মু ক্রমাগত ওনাদের নির্দেশ দিয়ে যাচ্ছিলেন, সালমান, ওই কিচেনের কার্টুনটা ওখানে রাখো। না না না, ওটা না, যেটার উপরে নীল রঙের টেপ লাগানো আছে ওটা। ওনারা অনেক রাত পর্যন্ত জেগে মালামাল গোছাতে লাগলেন। এলাকায় কারেন্ট ছিল, বাট ভোল্টেজ ওয়াজ ভেরি লো। হলুদ রঙের 0 পাওয়ারের মতো বাল্বগুলোর আলোতে ঘরগুলো কেমন যেন ছমছমে লাগছিল। দেয়ালে নিজেদের ছায়াগুলোকে দেখে অনেক অচেনা মনে হচ্ছিল। কিছু রুমে সিলিং ফ্যান ছিল, আবার কিছু রুমে ছিল না। পানির মোটরটা নষ্ট ছিল। প্রথম রাত বলে ওনারা সবাই ক্লান্ত ছিলেন, তাই বিছানা করার সাথে সাথেই সবাই ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর আগে আব্বু বলেছিলেন, এই বাড়িটাকে আমরা গুছিয়ে নেব, শুধু একটু পরিশ্রম করতে হবে। আম্মু আব্বুর কথার সম্মতি জানিয়ে মাথা নাড়লেন ঠিকই, কিন্তু ওনার চোখের দিকে তাকিয়ে সালমান ভাইয়ের মনে হলো সেখানে এক ধরনের দুশ্চিন্তা এবং শূন্যতা বিরাজ করছে। হয়তো সেটা সারাদিনের ধকল, বা হয়তো ভবিষ্যতের অনিশ্চয়তা, অথবা হয়তো এমন কিছু যা আমরা কেউ বুঝতে পারিনি তখন, অর্থাৎ সালমান ভাইয়েরা বুঝতে পারেননি। নতুন জায়গায় গেলে মানুষের সিক্স সেন্স অনেক সময় অবচেতনভাবে অনেক কিছু সংকেত দেয়, যা আমরা যুক্তি দিয়ে বিচার করতে পারি না। পরদিন সকাল থেকেই শুরু হলো ধোঁয়া মোছার কাজ। দেয়াল থেকে মাকড়সার জাল সবকিছু মিলিয়ে রুমটাকে পরিষ্কার করা হলো এবং সম্পূর্ণ বাসা পরিষ্কার করা হলো। সন্ধ্যার সময় ওনার আব্বু যখন কাজ শেষ করে বাসায় ফিরতেন, সবাই একসাথে ডাইনিং স্পেসে বসে বা ফ্লোরে মাদুর পেতে বসে খেতেন। এই দৃশ্যটা দাদার বাড়িতে প্রায় রেগুলার ছিল। সালমান ভাইয়ের আম্মু এই বাসায় এসে যথেষ্ট পরিমাণ খুশি। উনি সালমান ভাইকে বলতেন, সালমান, এখানে সত্যি অনেক শান্তি, আলহামদুলিল্লাহ। ওনার আম্মুর চেহারা দিন দিন উজ্জ্বল হয়ে গেল, কিন্তু সুখের সময়গুলো বোধহয় খুব বেশি দ্রুত শেষ হয়ে যায়। প্রথম বছর ভালো গেলেও দ্বিতীয় বছর শুরু হয় ওনাদের এক অদৃশ্য ফাটল দিয়ে। হঠাৎ করে আম্মুর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। ওনার আম্মু মাঝে মধ্যে মাথা ব্যথার অভিযোগ করতেন। বিকেলের দিকে উনি প্রায় কপালে হাত দিয়ে বসে থাকতেন। সালমান ভাইকে বলতেন, সালমান, একটু কড়া করে আদা চা বানিয়ে দিবা বাবা, মাথাটা আমার ছেড়ে যাচ্ছে। সালমান ভাই তখন মজা করে বলতেন, আম্মু, তুমি তো সারাদিন মেশিনের মতো কাজই করো দেখি, বিশ্রাম তো নাও না, তাই শরীর তো খারাপ করবেই। আম্মু তখন ম্লান এসে বলতেন, হয়তো বা ক্লান্তির কারণে এমন হচ্ছে। প্রথমে ওনারা সবাই বিষয়টাকে শারীরিক দুর্বলতা হিসেবেই ধরে নিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে মাল্টিভিটামিন বা টনিক জাতীয় বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানো হলো।
কিন্তু কিছুদিন পর উনি জানালেন যে রাতে ওনার মোটেও ঘুম হয় না। অনিদ্রার সমস্যাটা প্রকট হতে শুরু করেছে। সারা রাত উনি বিছানায় এপাশ ওপাশ করতেন। একদিন রাতে সালমান ভাইয়ের ঘুম ভেঙে গেল। প্রচন্ড পিপাসা পেয়েছিল। উনি পানি খাওয়ার জন্য রুম থেকে বের হয়ে দেখলেন আম্মু উঠোনে একা বসে। তখন রাত প্রায় 2:30 হবে। চারদিকে একদম নিস্তব্ধ, পিনড্রপ সাইলেন্স। মিরপুরের ওই দিকটায় তখনও ততটা জনবসতি হয়নি, তাই রাতে ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যেত না। আম্মু অন্ধকারের মধ্যে একটা মোড়া পেতে বসেছিলেন। ওনার দৃষ্টি ছিল বাইরের মেইন গেটের দিকে। সালমান ভাই খুব সাবধানে পা টিপে টিপে ওনার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আম্মু, তুমি ঘুমাওনি? এত রাতে এখানে বসে কি করছো? ছেলের গলার স্বর শুনে ওনার আম্মু কিছুটা চমকে গেলেন, যেন অনেক দূর থেকে কেউ ওনাকে ডাক দিল। তারপর একটু সামনে নিয়ে বললেন, আরে বলিস না বাবা, কিছুতেই ঘুম আসছে না আমার। বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তি লাগছে, ঠান্ডাও লেগেছে। তাই ভাবলাম একটু বাইরে খোলা বাতাসে বসি। সালমান ভাই বললেন, চলো আমিও তোমার পাশে বসছি। আম্মু সাথে সাথে ব্যস্ত হয়ে বললেন, না না, তোমার সকালে ক্লাস আছে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমার কিচ্ছু হয়নি, আমি চলে যাব। সালমান ভাই মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। চাঁদের অস্পষ্ট আলোয় আম্মুর চোখগুলো কেমন যেন দেখাচ্ছিল, ঘোলাটে এবং ভীত। উনি ছেলের সাথে সরাসরি আই কন্টাক্ট করছিলেন না, বারবার দৃষ্টি সরিয়ে নিচ্ছিলেন। সালমান ভাইয়ের মনে হলো ওনার আম্মু ওনার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। পরদিন সকালে আম্মুকে দেখে একদম স্বাভাবিক মনে হলো, যেন রাতে কিচ্ছু ঘটেনি। কিন্তু সেই দিন সন্ধ্যার দিকে উনি আবার অদ্ভুত একটা কথা বললেন। উনি জানালেন যে ইদানিং উনি নাকি আজব ধরনের স্বপ্ন দেখেন। সালমান ভাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি স্বপ্ন দেখছো আম্মু? ওনার আম্মু কোনো ভনিতা না করেই বললেন, আমি স্বপ্নে একটা অচেনা মহিলার মুখ দেখি জানো। সে শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে, কোনো কথা বলে না। কখনো দেখি সে মেইন গেটের সামনে দাঁড়িয়ে, আবার কখনো দেখি সে আমার বেডরুমের জানালার ঠিক ওই পাশে দাঁড়িয়ে। সালমান ভাই বিষয়টাকে হালকা করার জন্য হেসে উড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ রে আম্মু, তুমি বেশি চিন্তা করছো, এগুলো হচ্ছে মনের ভুল, এগুলোকে বেশি একটা পাত্তা দিতে নাই, এগুলো ভাইবো না তো। ওনার কথা শুনে আম্মু শুধু একবার ছেলের দিকে তাকালেন। সেই তাকানোর মধ্যে কেমন যেন একটা গভীর শঙ্কা ছিল, যা সালমান ভাই তখন ধরতে পারেননি। সময় গড়িয়ে চলল, আর আম্মু সেই স্বপ্নগুলো আরো ঘন ঘন হতে লাগলো। কখনো উনি মাঝরাতে ভয় চিৎকার করে ঘুম থেকে উঠে পড়তেন, আবার কখনো সারাদিন গুম হয়ে বসে থাকতেন। একদিন গভীর রাতে হঠাৎ আম্মুর গগনবিদারী চিৎকারে ওনাদের সবার ঘুম ভেঙে গেল। চিৎকারটা এতটাই ভয়াবহ ছিল যে মনে হলো ওনার প্রাণ বেরিয়ে যাচ্ছে। সালমান ভাই দৌড়ে রুমের দিকে গেলেন। গিয়ে দেখেন আব্বু এবং বোনও সেখানে পৌঁছে গেছেন। আম্মু বিছানায় বসে থরথর করে কাঁপছিলেন। ওনার শরীর ঘামে একদম ভিজে গিয়েছিল। উনি বারবার বিড়বিড় করে বলছিলেন, ও এসেছিল, ও ঠিক আমার সামনে দাঁড়িয়েছিল। আব্বু ওনার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে গিয়ে জিজ্ঞেস করলেন, কে এসেছিল? তুমি কাকে দেখেছিলে বলবে? আম্মুর চোখগুলো তখন ভাবলেশহীন। শূন্য দৃষ্টিতে তাকিয়ে উনি বললেন, আমি জানি না, কিন্তু সে এসেছিল, সে আমাকে দেখছিল, কে ছিল আমি জানি না। তারপর উনি হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেলেন। পরদিন সকালে আম্মুকে দেখে মনে হলো যেন রাতে কিচ্ছু ঘটেনি। উনি স্বাভাবিকভাবেই নাস্তা বানালেন, সবাইকে হাসি মুখে খাবার বেড়ে দিলেন। কিন্তু ওনার সেই হাসিতে কোথাও যেন একটা কৃত্রিমতা বিরাজ করছিল। মনে হচ্ছিল উনি জোর করে নিজেকে স্বাভাবিক প্রমাণ করার চেষ্টা করছেন, যেন ভেতরে কোনো এক তোলপাড়কে উনি সযত্নে চেপে রাখছেন। সালমান ভাই একটা জিনিস খেয়াল করলেন, আম্মুর রুমের দরজাটা ইদানিং প্রায় বন্ধ থাকে। উনি প্রায় বলতেন, তোমরা আমার রুমে কেউ এসো না, আমি নিজেই সব গুছিয়ে নেব। একদিন সালমান ভাই কৌতূহল বশত ওনার দরজায় কান পাতলেন। ভেতরের দৃশ্য না দেখলেও যা শুনলেন তা কিছুটা অদ্ভুত। আম্মু একা একা কথা বলছিলেন, যেন রুমের মধ্যে কেউ উপস্থিত আছে। পরের কিছুদিন পরিস্থিতি আরো জটিল হতে লাগলো। আম্মু কখনো খুব স্বাভাবিক আচরণ করতেন, আবার কখনো একদম পাথর হয়ে যেতেন। খাওয়া দাওয়ার প্রতি ওনার প্রচন্ড অনীহা তৈরি হলো। নিজের মনে বিড়বিড় করা আর রাত ভর জেগে থাকাটা ওনার নিত্যদিনের অভ্যাসে পরিণত হলো। সালমান ভাই নিজেও ভয় রাতে ঘুমাতে পারতেন না। কখনো বই পড়ার ভান করে জেগে থাকতেন, কখনো বা কান খাড়া করে মায়ের রুমের দিকে মনোযোগ দিতেন।
মাঝে মাঝে ওনার রুম থেকে ফিস ফিস করে কথা বলার সাউন্ড আসতো, খুবই নিচু স্বরে, যেন কোনো গোপন পরামর্শ চলছে। সেই ফিসফিসানি মানুষের গলার মতো মনে হতো না, বরং মনে হতো অন্য কেউ কথা বলছে, কোনো প্রাণী কথা বলছে। সালমান ভাই সাহস করে দরজার কাছে যেতেন, কিন্তু ভেতর থেকে শুধু আম্মুর গলা শোনা যেত। না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। আমি হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দাও। আমি জোরে বলতে পারবো না, আমার ছেলেমেয়েরা শুনে ফেলবে। তারপর নেমে আসতো কবরের মতো নিস্তব্ধতা। একদিন রাতে সালমান ভাই আর চুপ থাকতে পারলেন না, আব্বুকে সব খুলে বললেন। ওনার আব্বু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সালমান, তোমার মা আসলে খুবই ক্লান্ত। এই সংসারের চাপ, আমাদের সবার খেয়াল রাখা, সব মিলিয়ে উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওনার একটু বিশ্রাম দরকার। ইউ গেট দ্যাট? সালমান ভাই বাবার মুখের উপরে কোনো তর্ক করলেন না, কিন্তু ওনার মনের ভিতরে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। এটা যে শুধু সাধারণ কোনো ক্লান্তি বা বিষণ্ণতা নয়, সেটা ওনার ভেতরের অনুভূতি বারবার ওনাকে সতর্ক করে দিচ্ছিল। এভাবেই আরো 1 বছর কেটে গেল। 3য় বছরের শুরুতে এই অদ্ভুত ঘটনাগুলো আরো বেড়ে গেল। আম্মু এবার সরাসরি অভিযোগ করতে শুরু করলেন যে উনি বাসায় নানান আওয়াজ শুনতে পান। মাঝে মাঝেই উনি সালমান ভাইকে জিজ্ঞেস করতেন, সালমান, তুমি কি কাউকে ডেকেছিলে বাবা? সালমান ভাই অবাক হয়ে বলতেন, না তো। কিন্তু কেন? উনি তখন খুব দৃঢ়ভাবে বলতেন, আমি স্পষ্ট শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডেকেছে, একদম কানের কাছে ফিস ফিস করে বলে। সালমান ভাই নিজেও কয়েকবার খেয়াল করলেন বাসায় কেমন যেন একটা ভারী ভাব বিরাজ করছে। সেই চিরচেনা নীরবতা আর শান্তি মনে হতো না, বরং মনে হতো নীরবতার আড়ালে কেউ একজন ঘাপটি মেরে বসে আছে, যেন হাজার হাজার অদৃশ্য চোখ তাদেরকে দেখছে। তারপর এক রাতে ওনারা সবাই ড্রয়িং রুমে বসেছিলেন। হঠাৎ আম্মু আর্তনাদ করে উঠলেন, তবে এবারের চিৎকার ভয়ের থেকে ব্যথার বেশি ছিল। সালমান ভাই দৌড়ে গিয়ে বললেন, আম্মু, কি হয়েছে? উনি খুব ধীর কণ্ঠে কাঁপতে কাঁপতে বললেন, ও ও আবার এসেছিল। সালমান ভাই জিজ্ঞেস করলেন, কে এসেছিল? কে আসে আম্মু? আম্মু মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে বললেন, আমি ওকে চিনি না, কিন্তু সে আমাকে চেনে, আমাকে খুব ভালো করে চেনে, জানিস? সালমান ভাই আর ওনার আব্বু সারা রাত আম্মুর পাশে বসে রইলেন। আব্বু যথেষ্ট চিন্তিত ছিলেন এবার। মুখে কিছু না বললেও ডাক্তার মানুষ হয়ে উনি বুঝতে পারছিলেন যে এই সমস্যার সমাধান চিকিৎসা বিজ্ঞানের বইতে নেই। এটা ওনাদের যুক্তির বাইরের কোনো বিষয়। এর কিছুদিন পর থেকে বাসার পরিবেশ দ্রুত বদলাতে লাগলো। ছোটখাটো সব জিনিসপত্র খুব অদ্ভুত আচরণ করতে লাগলো। কখনো রুমের লাইট নিজে থেকেই নিভে যেত, আবার কখনো মেইন গেটটা কোনো কারণ ছাড়াই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যেত, অথচ বাইরে কোনো বাতাস নেই। এক রাতে সালমান ভাই নিজের কানে শুনলেন ওনার রুমের দরজার বাহিরে বারান্দায় কেউ খুব ভারী পায়ে হাঁটছে। ধপ 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 শব্দটা খুব ধীরলয়ে হতে থাকলো, কিন্তু স্পষ্ট ছিল। উনি সাহস সঞ্চয় করে দরজা খুললেন, কিন্তু বারান্দা ছিল একেবারেই ফাঁকা। শুধু আম্মুর রুমের লাইটটা জ্বলছিল আর ভেতরে থেকে লক করা ছিল। উনি ভাবলেন হয়তোবা আম্মু জেগে আছেন। পরের দিন সকালে আম্মুকে জিজ্ঞেস করলে উনি অদ্ভুতভাবে এড়িয়ে গেলেন। একটা বিষয় বারবার সালমান ভাইয়ের নজরে পড়ছিল। আম্মু যখন প্রায় সবসময় নিজের সাথে কথা বলেন, কাপড় ভাঁজ করতে করতে, রান্না করার সময়, এমনকি বাথরুমে থাকার সময়ও সালমান ভাই যখন জিজ্ঞেস করতেন তখন তিনি চমকে উঠতেন। কই না তো, কার সাথে কথা বলবো, আমি তো সূরা পড়ছিলাম। ওনার শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হতে শুরু করলো। ফর্সা চেহারা একদম ফ্যাকাশে হলুদ হয়ে গেল, চোখের নিচের কালি গভীর দীর্ঘ দাগ পড়ল এবং গলার স্বরটাও কেমন যেন ভারী এবং কর্কশ হয়ে গেল। একদিন আব্বু দেরি না করে ওনার একজন নামকরা সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগের ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করে বললেন, এটা তো তীব্র মানসিক ডিপ্রেশন, ওনাকে কিছুদিন বিশ্রামে রাখুন আপনারা। আম্মু ডাক্তারের চেম্বারে চুপচাপ ছিলেন, কিন্তু ফেরার পথে গাড়িতে বসে উনি একটা কথা বারবার বলতে লাগলেন, ডাক্তার কি বুঝবে, ও তো তাকে দেখতেই পায় না, ও তো অন্ধ। আব্বু জিজ্ঞেস করলেন, কাকে দেখতে পায় না? তুমি কি শুরু করেছো এসব? আমাকে বলো, কি হয়েছে কি তোমার? আম্মু কোনো উত্তর দিলেন না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইলেন। ওনার দৃষ্টি ছিল স্থির,
সেই সপ্তাহের পর এক রাতের বেলা উপদ্রব অনেক বেড়ে গেল। দরজায় টোকা পড়ার শব্দ, রান্নাঘরের বাসন কোসন পড়ে যাওয়ার ঝনঝনানি, আর মাঝরাতে উঠোনে কারো হাঁটার শব্দ স্পষ্ট। সালমান ভাই অনেকবার টর্চ লাইট নিয়ে বাহিরে গেলেন, কিন্তু প্রতিবারই শুধু বাতাস এবং গাছের পাতার সাউন্ড ছাড়া কিচ্ছু শুনতে পেলেন না। একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সালমান ভাই দেখলেন ওনার আম্মু রুমের জানালাটা সম্পূর্ণ খুলে রেখেছেন। বৃষ্টির ছাঁট ভেতরে আসছিল, মেঝে ভিজে যাচ্ছিল। সালমান ভাই গিয়ে জানালাটা বন্ধ করতে চাইলে ওনার আম্মু ওনাকে কঠিন গলায় নিষেধ করলেন। বন্ধ করো না সালমান, ওকে ভেতরে আসতে দিতে হবে। সালমান ভাই থমকে গেলেন, ভয়ে ওনার গলা শুকিয়ে গেল। উনি বললেন, কাকে আম্মু, কাকে আসতে দিতে হবে? উনি জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, সে প্রতি রাতে আসে। সালমান ভাই ওনার কাঁধে হাত রাখলেন। উনি এমনভাবে চমকে উঠলেন যেন কোনো গভীর ঘুম থেকে জাগলেন। তারপর বললেন, কিছু না বাবা, ঘুম আসছে না, যাও তুমি শুয়ে পড়ো। সালমান ভাই সেই রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেননি। জানালার বাহিরে বৃষ্টির শব্দের সাথে মিলে এমন একটা শব্দ পাচ্ছিলেন যেন কোনো বিশাল জন্তু শ্বাস নিচ্ছে। পরদিন আম্মু ফজরের নামাজ পড়লেন, কিন্তু তারপর সারাদিনে জায়নামাজেই বসে রইলেন, কিন্তু কোনো কথা বললেন না। সেই দিনের পর থেকে ওনাদের বাসার ভারী পরিবেশটা যেন আরো বেশি ভারী হয়ে গেল। আব্বুও পরিবর্তনটা টের পেলেন ওনার। উনি একদিন বললেন, আই ডোন্ট নো, বাসায় ঢুকলেই বুকটা আমার ভারী লাগে, দমটা বন্ধ হয়ে আসে। সালমান ভাইয়ের মনে তখন একটাই চিন্তা, সবকিছু আম্মুর ওই অসুস্থতার পর থেকেই শুরু হয়েছে। উনি কখনো কল্পনাও করেননি যে ওনার সাজানো গোছানো সংসারটা চোখের সামনে এভাবে তছনছ হয়ে যাচ্ছে। আম্মু এখন আর আগের মতো নেই। সকালবেলা উঠে কাজ করেন ঠিকই, কিন্তু ওনার চোখের দৃষ্টিতে কোনো প্রাণ নেই, যেন একটা জিন্দা লাশ বা রোবট কাজ করছে। মাঝে মাঝে উনি চা বানাতে গিয়ে গভীরভাবে থমকে দাঁড়িয়ে থাকেন, ঘন্টার পর ঘন্টা কোনো একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকেন। সালমান ভাই ডাকলে এমন ভাবে তাকান যেন অনেক দূর থেকে উনি কারো ডাক শুনেছেন। একদিন রাতে উনি ঘুমের ঘরে সোজা রান্নাঘরে চলে গেলেন। পরিবারের বাকি সবাই টের পেয়ে গিয়ে দেখেন চুলায় আগুন জ্বলছে, কিন্তু তার উপরে রাখা কড়াইটা একদম খালি। সালমান ভাই বললেন, আম্মু তুমি ঘুমাও না কেন? উনি পেছন ফিরে তাকালেন। সেই চাহনি সালমান ভাই কোনোদিনও ভুলতে পারবেন না। ওনার চোখ দুটো যেন কাচের মতো স্বচ্ছ এবং স্থির, চোখের মনি নড়ছে না। উনি ফিসফিস করে বললেন, কেউ আমাকে দেখেছে, আমি তাই এলাম। পরদিন আম্মুর প্রচন্ড জ্বর এলো। আব্বু কপালে চিন্তার ভাঁজ টেনে আনলেন। উনি সারা রাত জেগে আম্মুর পাশে বসে রইলেন। পরদিন সকালে আব্বু একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। উনি বললেন, আমি একজন ভালো আলেম হুজুরকে খবর দিচ্ছি, ডাক্তারি পিত্তাদি এটা হবে না, পরিস্থিতি আমার ভালো লাগছে না। তৃতীয় দিন আসরের নামাজের পরে একজন বয়স্ক হুজুর ওনাদের বাসায় এলেন। ওনার মুখে দাড়ি একদম সাদা, চেহারায় একটা নুরানি আভা আর প্রশান্তি ছিল। ওনার সাথে একজন কম বয়সী ছাত্র বা সহকারী ছিল। আম্মু তখন নিজের রুমে ছিলেন, চুপচাপ, কিন্তু ওনার ঠোঁটে একটা অদ্ভুত বাঁকা হাসি। হুজুর সাহেব বাসায় ঢোকার সাথে সাথেই চারদিকে একবার নজর পড়ালেন, তারপর গম্ভীর হয়ে বললেন, এই জায়গাটা বন্ধ হয়ে আছে, গত 3 দিন ধরে কোনো একটা অশুভ শক্তি ঘাঁটি গেছে। সালমান ভাইয়ের বুকটা ধক করে উঠল। আব্বু হতাশভাবে মাথা নাড়লেন। হুজুর সাহেব ওনার ছাত্রকে নিয়ে দোয়া দৌড় পড়তে শুরু করলেন। পড়া শুরু করতেই রুমের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল। মনে হলো যেন ফ্রিজের ভেতরে ঢুকে পড়েছেন সবাই। বাতাস একদম স্থির, বাইরের পাখির ডাক বন্ধ হয়ে গেল। আম্মু হঠাৎ মাথা তুললেন। ওনার চোখের মনিগুলো অস্বাভাবিকভাবে প্রসারিত হয়ে গেল, যেন পুরো কালো চোখ হয়ে গিয়েছে। প্রথমে উনি চুপ করে রইলেন, তারপর হঠাৎ বিকট চিৎকার করে বললেন, বন্ধ কর, আমি যাব না, এটা আমার ঘর, এখান থেকে আমি কোথাও যাব না। সালমান ভাই ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। এটা ওনার আম্মুর গলা ছিল না, এটা ছিল কোনো প্রাচীন পুরুষের মতো মোটা গলা। হুজুর সাহেব আরো উচ্চস্বরে আয়াত পাঠ করতে শুরু করলেন। আম্মুর শরীরটা কেমন যেন বেঁকে গেল। উনি কাঁপতে শুরু করলেন। ওনার হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে গেল, বাহুর রগগুলো ফুলে উঠল। সেই অচেনা কণ্ঠে আম্মু বলে উঠলেন, এই মহিলা নিজেই আমাকে ডেকেছে, আমি ওকে ছাড়ব না। সালমান ভাই এগিয়ে যেতে চাইলেন, কিন্তু হুজুর সাহেব হাত ইশারা করে ওনাকে থামিয়ে দিলেন। বললেন, বাবা
এখন কাছে যেও না, বিপদ হতে পারে। তেলাওয়াত আরো তীব্র হলো। রুমের জানালার কাঁচগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। আম্মুর চুলগুলো মুখের উপরে এলোমেলো হয়ে এলিয়ে পড়েছে। এক মুহূর্তের জন্য উনি সোজা হয়ে বসলেন, তারপর সরাসরি সালমান ভাইয়ের দিকে তাকালেন। ওনার নাম ধরে ডাকলেন, সালমান। কিন্তু সেই ডাকের মধ্যে মায়ের কোনো মমতা বা মায়া ছিল না, ছিল এক অদ্ভুত প্রতিহিংসা, যেন কোনো পুরনো প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিচ্ছে। হুজুর সাহেব এবার জোর গলায় কিছু একটা পড়লেন এবং আম্মুর দিকে ফোঁ দিলেন। আম্মু একটা প্রচন্ড ঝটকা খেলেন এবং বিছানায় ধপ করে পড়ে গেলেন। রুমে পিনড্রপ সাইলেন্স। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরল। উনি খুব দুর্বল অনুভব করছিলেন। হুজুর সাহেব পানি পড়া দিলেন এবং ওনার মুখে ছিটিয়ে দিলেন। তারপর নিচু স্বরে আব্বুকে বললেন, এখনো পুরোপুরি যায়নি। এই মহিলার পেছনের অতীত এবং কোনো গভীর সম্পর্ক বা ঘটনা আছে। আরো 3 দিন এই আমল করতে হবে। খুব সাবধানে থাকবেন আপনারা। সেদিন অনেক রাত পর্যন্ত সালমান ভাই জেগেছিলেন। আম্মু ঘুমাচ্ছিলেন, কিন্তু ওনার ঠোঁটগুলো খুব দ্রুত নড়ছিল, যেন স্বপ্নের মধ্যে উনি কারোর সাথে তর্ক করছেন বা কথা বলছেন, খুব ধীরে, অস্পষ্ট স্বরে। প্রথমবারের মতো সালমান ভাইয়ের মনে হলো এই বাড়িতে ওনারা একা নন, ওনাদের সাথে অন্য কেউ বসবাস করছে, যে ওনাদের প্রতিটা মুহূর্তে নজরদারিতে রাখছে। পরদিন সকালে আম্মুর চেহারা দেখে সবাই আঁতকে উঠল। মনে হলো ওনার শরীরের সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। উনি সারাদিন খুব কম কথা বললেন, মাঝে মাঝে দেয়ালের দিকে তাকিয়ে দিতেন একাই এবং হাসতেন। সেই হাসি দেখলে গা যেন শিউরে উঠত। আব্বু নির্দেশ দিলেন বাড়ির সব দরজা জানালা বন্ধ রাখতে, এমনকি টিভি বা ফ্যানও চলবে না। শুধু বাতাস চলাচলের জন্য একটা জানালা খোলা রাখা হলো। সন্ধ্যার পর সেই হুজুর সাহেব আবার এলেন। ওনার পরনে সেই একই ড্রেস। আজ ওনার কপালে চিন্তার ভাঁজটা স্পষ্ট। সালমান ভাই দরজা খুলতেই উনি জিজ্ঞেস করলেন, বাবা, রাতটা কেমন কাটলো? সালমান ভাই মিথ্যা বললেন, জি ভালো, আম্মু আগের থেকে ভালো আছেন মেবি। ওনার চোখ যেন সালমান ভাইয়ের মনের ভিতরের কথাটা পড়ে ফেললেন। উনি বললেন, না বাবা, ঠিক নেই। আচ্ছা চলো। আম্মু তখন বিছানায় বসেছিলেন, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালো গর্ত। হুজুর সাহেব ওনার সামনে বসে আবার তেলাওয়াত স্টার্ট করলেন। প্রথম আয়াতটা পড়ার সাথে সাথে আম্মুর হাতগুলো কাঁপতে শুরু করলো। উনি চোখ বন্ধ করে ফেললেন। তারপর ওনার গলা দিয়ে সেই ভয়ঙ্কর আওয়াজ বের হলো, আমি বলেছিলাম না, তোমরা কেন বারবার আসছো? হুজুর সাহেব এবার আরো জোরে পড়তে শুরু করলেন। ওনার ছাত্রটি পানির বোতলে ফু দিতে লাগলো। সালমান ভাই দেখলেন আম্মুর চারপাশের বাতাস যেন কেমন ঘূর্ণি হয়ে যাচ্ছে, অর্থাৎ পাক পাকিয়ে যাচ্ছে। আম্মুর মুখ দিয়ে কথা বের হলো, এটা ওর প্রাপ্য ছিল না। হুজুর সাহেব জিজ্ঞেস করলেন, কি প্রাপ্য ছিল না? সেই জিনিসটা উত্তর দিল, ওকে বাঁচানোটা ঠিক হয়নি, ও আমার ওয়াদা ভেঙেছে। আম্মুর হাতের মুঠো শক্ত হয়ে গেল, ওনার কবজিগুলো নীল হয়ে যাচ্ছিল। হুজুর সাহেব ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, তুই যেই হোস না কেন, তুই আল্লাহর সৃষ্টি, এই শরীর থেকে বেরিয়ে যা, নইলে কোরআনের আয়াত দিয়ে তোকে জ্বালিয়ে দেব। আম্মু এমন এক মরণ চিৎকার দিলেন যেন সত্যি সত্যি ওনার গায়ে কেউ জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। তারপর হঠাৎ উনি একদম শান্ত হয়ে গেলেন। রুমের বাতাসটা ভারী হয়েছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হুজুর সাহেব ওনার ছাত্রকে ইশারা করলেন। ছাত্রটি একটা তেলের বোতল খুলে পড়া তেল আম্মুর কপালে মালিশ করে দিলেন। আম্মু চোখ খুললেন, ওনার শ্বাস দ্রুত পড়ছিল। হুজুর বললেন, আজকের মতো শান্ত হয়েছে, তবে খুব শক্তিশালী। কাল হবে শেষ লড়াই, কালকেই ফয়সালা হবে। আল্লাহ আল্লাহ করতে থাকেন আপনারা। তৃতীয় রাত। সেই রাতটা ছিল ওনাদের জীবনের সব থেকে দীর্ঘ রাত। হুজুর সাহেব ঘরে ঢুকেই বললেন, আজকের রাতটা কিন্তু খুবই কঠিন হবে, যা কিছু লুকানো আছে সব প্রকাশ পাবে। আম্মু বিছানায় সোজা হয়ে শুয়েছিলেন। ওনার মুখে কোনো ভাবান্তর ছিল না, যেন উনি কোনো কিছুর জন্য অপেক্ষা করছিলেন। হুজুর সাহেব দ্রুত পড়া শুরু করলেন। সাথে সাথেই রুমের ভোল্টেজ আপ ডাউন করতে শুরু করলো। বাল্বটা ফ্লিকারিং করতে লাগলো। আম্মুর শরীরটা বিছানা থেকে কিছুটা ওপরের দিকে উঠে আবার ধপ করে পড়ে গেল। উনি মাথা তুলে সেই বিকট চিৎকার করে বললেন, ও আমার কাছে ওয়াদা করেছিল, এখন তোমরা কিচ্ছু করতে পারবে না। হুজুর সাহেব কোনো কথায় কান না দিয়ে সর্বোচ্চ শক্তিতে তেলাওয়াত করতে লাগলেন।
আম্মুর মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। ছাত্রটি ওনাকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু আম্মুর গায়ে তখন অসুরের মতো শক্তি। উনি এক ঝটকায় ছাত্রটিকে সরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। ওনার চোখ দুটো টকটকে লাল, চুলগুলো হাওয়ায় উড়ছে। উনি চিৎকার করে বললেন, আমি যাব না, আমি কোনো অবস্থাতেই যাব না। ওনার সেই হুঙ্কারে সম্পূর্ণ বাড়ি যেন কেঁপে উঠল। দরজা জানালাগুলো সশব্দে বন্ধ হয়ে গেল। হুজুর সাহেব এবার দাঁড়িয়ে গেলেন এবং প্রচন্ড জোর গলায় বললেন, আল্লাহের হুকুমে তুই বেরিয়ে যা। যে বা যারা তোকে এই জাদুকরীর মাধ্যমে বেঁধেছে তারা দুর্বল। সত্যের জয় হবেই, তুই নরকেই যাবি। এরপর উনি হাত তুলে বিশেষ লম্বা একটা আয়াত পাঠ করলেন, হয়তোবা সূরা জিন, এবং বাতাসের দিকে একটা ঝটকা দিলেন, যেন কোনো অদৃশ্য তলোয়ার চালাচ্ছিলেন। সাথে সাথে আম্মু একটা ঝাঁকুনি খেয়ে যেন ওনার হাই ভোল্টেজের ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এমন ভাবে পড়ে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল। রুমের সেই ভারী ভাবটা কেটে গেল। শুধু আম্মু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ নিচ্ছিলেন, সেটা শোনা যাচ্ছিল। হুজুর সাহেব চোখে মুখে পানি ছিটিয়ে আম্মুর জ্ঞান ফেরালেন। তারপর লম্বা একটা শ্বাস নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, উনি এখন নিরাপদ, কিন্তু চিকিৎসা আরো কিছুদিন চলবে। আব্বু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আসলে সমস্যাটা কি ছিল হুজুর? হুজুর সাহেব কিছুক্ষণ চুপ থেকে মাটির দিকে তাকিয়ে বললেন, ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করা হয়েছিল, একটা শক্তিশালী জাদু। আব্বুর হাত কাঁপছিল। সালমান ভাই সাহস করে জিজ্ঞেস করলেন, কে করেছিল এসব হুজুর? হুজুর সাহেব বললেন, এখন তো নাম বলা যাবে না। যে করেছে সে খুব কাছের মানুষ এবং সে নিজেকে লুকিয়ে রেখেছে। তাড়াহুড়ো করলে ক্ষতি হবে, আর আমি তোমাদেরকে নাম বলতে পারবো না। তোমরা যদি আন্দাজ করতে পারো সেটা জানতে পারবে। তবে এতটুকু বলতে পারি, উনি তোমাদের রক্তের সম্পর্কের কেউ। এই বলে উনি উঠে দাঁড়ালেন। ওনারা চলে যাবার সময়ও রুমের পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগছিল। আম্মু ঘুমাচ্ছিলেন, কিন্তু ওনার মুখেও কেমন একটা বিজয়ের হাসি লেগেছিল, যেন ভেতরে উনি যুদ্ধ জিতে গেছেন। দুদিন পর হুজুর সাহেব আবার এলেন। ওনার হাতে একটা বড় পানির বোতল ছিল। উনি রুমে বসে কিছুক্ষণ পরে পানিতে ফু দিলেন। তারপর আম্মুকে ডাকলেন। আম্মু শান্তভাবে এসে বসলেন। হুজুর সাহেব বললেন, মা, সব শেষ হয়েছে। শয়তান আবার ফিরে আসতে চাইবে, কিন্তু তার কোমরটা ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ, আর কোনো ক্ষতি করতে পারবে না। উনি বোতলটা আব্বুর হাতে দিয়ে বললেন, এই পানিটা ওনাকে প্রতিদিন নিয়ম করে খাওয়াবেন, সকালে এবং মাগরিবের পরে। এতে শিফা আছে। যাওয়ার সময় উনি দরজার কাছে দাঁড়িয়ে নিচু স্বরে বললেন, এই কাজ কে করেছে সেটা জানার চেষ্টা করবেন না। মাঝে মধ্যে সত্য না জানার মধ্যেও অনেক বেশি রহমত থাকে, আর কিছু জিনিস জানলে হয়তো বা যন্ত্রণা হয়। আব্বু শুধু মাথা নাড়লেন। এরপর থেকে ওনাদের জীবন আবার স্বাভাবিকতা ফিরে পেল। বোন স্কুলে যাওয়া স্টার্ট করলো। বিকেলে আবার চা নাস্তা খাওয়া শুরু হলো। কিন্তু এই একটা বিষয় রয়ে গেল। সালমান ভাই বলেছিলেন, আমি যখন রাতের বেলা জাগি, মাঝে মাঝে আমার মনে হয় উঠোন থেকে কারো পায়ের শব্দ ভেসে আসে। আমি জানালার কাছে গিয়ে দেখি, কিন্তু কিছু দেখতে পাই না। হয়তো ওটা আমার মনের ভুল, হয়তো পুরাতন সেই বিভীষিকার রেশ, অথবা হয়তো সত্যি কিছু একটা এই বাড়িতে ছিল বা আছে, যা কোনো একটা কোনায় আটকে পড়েছে। আমি নিজেও চাই না আর কিছু জানতে। যা গেছে তা চলে যাক। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার এই হলো, যা সালমান ভাই নোটিস করেছিলেন, যেদিন থেকে ওনার আম্মুর শরীর খারাপ হতে স্টার্ট করলো, তারপর থেকে ওনার চাচা চাচিরা কখনোই ওনাদের মিরপুরের বাসাতে পা রাখেননি। কোনো এক অজানা কারণে ওনারা যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছিলেন। মাঝে মাঝে সালমান ভাই ভাবেন, কিছু ক্ষত হয়তোবা ওপর থেকে শুকিয়ে যায়, কিন্তু ভেতর থেকে দাগটা দগদগই রয়ে যায়। আজ এত বছর পরেও যখন ঢাকার গভীর রাতে দূর থেকে কোনো নারী কণ্ঠের আওয়াজ বা বাতাসের শোঁ শোঁ শব্দ ভেসে আসে, উনি তখন নিজেকে এই বলে সান্ত্বনা দেন যে কিছু প্রতিজ্ঞা বা ওয়াদা হয়তোবা মৃত্যুর পরও শেষ হয় না। এই বলেই সালমান ভাই ওনার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম। ঠান্ডাজনিত কারণে আমার কথা বলা যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন। ঘটনাটা ভালো লাগলে সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাসেল ভাইকে ধন্যবাদ ঘটনাটি প্রচার করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com শুনতে থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বৃহস্পতিবারের আমাদের আজকের এপিসোডটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আপনি শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে, কাছের মানুষের সাথে, বন্ধুদের সাথে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর সুন্দর হোক সবার জন্য, সেই প্রার্থনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।